জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে স্থানীয় ভোট চায় বিএনপি। বিপরীত অবস্থানে জামায়াত। মূলনীতি, এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলগুলোর ভিন্ন মত। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার, কাল তোলা হবে আদালতে। অর্থ উপদেষ্টার বৈঠকে সাড়া না দিয়ে কঠোর কর্মসূচির ডাক এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। দাবি না মানলে ২৮ জুন শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। রংপুরগামী চলন্ত ট্রেনের শৌচাগারে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলকর্মী আটক। নোয়াখালীতে বিয়ের কথা বলে মাদ্রাসা ছাত্রীকে যৌনপল্লীতে বিক্রি, যুবক গ্রেফতার। এবং দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ৩২৬, সবচেয়ে বেশি বরিশালে। শয্যা সংকটে শেরি বাংলা মেডিকেলের মেঝেতে চিকিৎসা। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে হবে স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোটের প্রশ্নই ওঠে না, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে নির্বাচনে জেতা যাবে না বলে সতর্ক করেছেন তারা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং তাদের পরিবারকে চিকিৎসা সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় বক্তব্যে ক্ষমতা নয়, অপরাধ দেখে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাতের দাবির প্রতিক্রিয়ায় বলেন, আগে হবে সংসদ নির্বাচন, পরে নির্বাচিত সরকারের অধীনে হবে স্থানীয় ভোট। আমাদের বক্তব্য সুস্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে। সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের প্রতিবাদী যুব সমাবেশে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি হুঁশিয়ার করে বলেন, আওয়ামী লীগের মতো গুন্ডা বাহিনী দিয়ে কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনে জেতার আশা না করে। ৩০০ সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে 10টা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনোদিনও করবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর যারা গুম, খুন, অন্যায়ের সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে ভোটে সবাইকে সমান সুযোগ দিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। একই সঙ্গে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল এবং অনলাইন পদ্ধতিতে ভোট নেয়ার প্রস্তাব জামায়াতের। মঙ্গলবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সঙ্গে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর পরদিনই বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে আসে জামায়াতে ইসলামের ৩ সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারি নির্বাচন চায় তার দল। লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে, সেটা আমরা দাবি করেছি। আর ন্যাশনাল ইলেকশন সামনে হবে, ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। বলেন, বর্তমান কমিশনের পুনর্গঠন না চেয়ে তাদের উপর আস্থা রাখতে চায় জামায়াত। ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ইসির কাছে। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। কাগজে যেন না হয়, এটা যেন বাস্তব ময়দানে এবং ফিল্ডে হয়। আমার কাগজের সাথে বা যা লিখিত থাকবে সেটা মাঠের সাথে মিল থাকে।
প্রবাসী ভোটারদের জন্য সহজ পদ্ধতি হিসেবে পোস্টাল ব্যালট এবং অনলাইন পদ্ধতিতে ভোট নিতে ইসির কাছে প্রস্তাব দেয় জামায়াত। অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনের আলোচনা। সংবিধানের মূলনীতি, সাংবিধানিক কাউন্সিল এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এনসিসি বাদ দেওয়ার শর্তে প্রধানমন্ত্রীর 2 মেয়াদ নিয়ে একমত বিএনপি। অন্যদিকে মূলনীতি নিয়ে বেশিরভাগ দল একমত হলেও ভিন্ন মত বাম দলগুলোর। সব মত পর্যালোচনা করে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। 2 দিন মুলতবির পর বুধবার শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ৬ষ্ঠ দিনের বৈঠক। আলোচনা হয় সংবিধানের মূলনীতি, এনসিসি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি। বেলা 11টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল 5:30টায়। বৈঠকে এনসিসির পরিবর্তে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেয় কমিশন। যদিও তাতে একমত হয়নি বিএনপি সহ কয়েকটি দল। সংবিধানের মূলনীতি নিয়ে বেশিরভাগ দল একমত হলেও ভিন্ন মত বাম দলগুলোর। সংবিধিবদ্ধ নিয়োগ কমিটির বিষয়ে একমত জামায়াতে ইসলামী। ক্ষমতার ভারসাম্য নিশ্চিতে এ বিষয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান এনসিপির। পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐকমত পোষণ করেছেন। জাতীয় নাগরিক পার্টি মনে করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এই বিষয়গুলোকেই মূলনীতি হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে প্রাথমিকভাবে একমত বিএনপি। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, আগামী সপ্তাহে সব মতামত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ সুপারিশ দেবে কমিশন। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সংস্কার বাস্তবায়ন ও জাতীয় সনদ তৈরিতে গত 20 মার্চ থেকে এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের 51টি অধিবেশন হয়েছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপি নেতার মামলার 20 নম্বর আসামি সাবেক সিইসিকে কাল তোলা হবে আদালতে। দামি বা সাজানো নির্বাচন করার অভিযোগে সাবেক 3 সিইসি সহ 24 জনের নাম উল্লেখ করে রোববার শেরেবাংলানগর থানায় মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান, যেখানে 20 নম্বর আসামি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বসুন্ধরায় নিজ বাসভবন হলেও মগবাজারে আত্মগোপনে ছিলেন সাবেক সিইসি। বুধবার দুপুরে সেখান থেকেই তাকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেফতার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না। তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। কাউকে গ্রেফতার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে, কিছু ডাটাবেজের কার্যক্রম থাকে, সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, না হলে আগামীকাল যাবে। 2014 সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ সহ বাকিদের ধরতেও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলেও জানায় ডিবি। অভিযুক্ত হিসাবে তাদের নাম এসেছে, যাদের নাম এসেছে তাদের সকলের ব্যাপারেই আমাদের গোয়েন্দা তৎপরতা আছে। তাদের ব্যাপারে আমরা কার্যক্রম অব্যাহত রেখেছি। তাদের অবস্থান শনাক্ত করতে পারলে আইনানুগভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এর আগে গত রোববার 2018 সালের জাতীয় নির্বাচনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ধরে পুলিশে দেয় জনতা। পরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে 4 দিনের রিমান্ডে রয়েছেন সাবেক এই সিইসি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। প্লাস্টিককে বিষের সঙ্গে তুলনা করে সবাইকে তা বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্লাস্টিক শুধু পরিবেশ নয়, সব জীবনের জন্য বিষ।
এর জন্য জীববৈচিত্র্য ধ্বংসের মুখে জানিয়ে পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় কথা বলেন প্রধান উপদেষ্টা। প্লাস্টিকের স্ট্র পৃথিবীতে প্রায় ৭০০ বছর থাকে। নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে দূষিত হচ্ছে পরিবেশ, যা কয়েক গুণ বাড়াচ্ছে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। এতে অস্বাভাবিকভাবে ঘটছে জলবায়ুর পরিবর্তন। এমন বাস্তবতায় বুধবার বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যুদ্ধ বিগ্রহ এবং পরিবেশ বিপর্যয়ের কারণে চ্যালেঞ্জের মুখে আছে মানুষ। জীবন বাঁচাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোর দেন তিনি। আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আমরা আমাদের পরিবেশ ধ্বংস করে ফেলছি। সাবধান হন। আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নেই। প্লাস্টিক পরিবেশ ও প্রাণের জন্য হুমকি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর সঠিক ব্যবস্থাপনা না থাকায় হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বেশ এগিয়েছে জানিয়ে এই কাজে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসবো। পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। আলোচনায় বসতে অর্থ উপদেষ্টার ডাকে সাড়া না দিয়ে আরো কঠোর কর্মসূচি দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলন করে জোটের নেতারা জানান, চেয়ারম্যানকে অপসারণ করা সহ 27 জুনের মধ্যে দাবি না মানলে 28 জুন শাটডাউনের পাশাপাশি পালন করা হবে মার্চ টু এনবিআর কর্মসূচি। আগামীকালও কর্মবিরতি পালন করবেন কর্মকর্তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো কলম বিরতি শুরুর আগেই আলোচনায় বসার ডাক দেন অর্থ উপদেষ্টা। বুধবার সকালে উপদেষ্টা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবার ঐক্যমত্যের ভিত্তিতে 31 জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে। বৃহস্পতিবার আলোচনায় বসারও আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। তবে নিজেদের অবস্থানে অনড় থেকে বিকেলে সংবাদ সম্মেলন করে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার ডাক প্রত্যাখ্যানের কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। এই সভার নোটিশটি একটি আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি উক্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় উক্ত আলোচনায় অংশগ্রহণ করবে না। এ সময় 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা সহ তাদের দাবি মেনে নেওয়া না হলে 28 জুন শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়াও কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে প্রতিহতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কঠোর কর্মসূচির বাইরে থাকবে বলে জানানো হয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। কাল শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় বসবে 12,51,000 শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় 1 লাখ কম। আসন বিন্যাসে দূরত্ব বজায় রাখা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে সমন্বয় কমিটি বলছে প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। শাকির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শিক্ষা জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষা
এইচএসসি। বৃহস্পতিবার শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবার ৯,৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২,৫১,১১১ জন পরীক্ষার্থী ২,৭৯৭ কেন্দ্রে পরীক্ষায় বসবে। ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র সহ আনুষঙ্গিক সরঞ্জামাদি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা বলছেন পরীক্ষা গ্রহণের শতভাগ প্রস্তুতি শেষ হয়েছে। সিট ফেলা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সবগুলি আমরা সম্পন্ন করে ফেলেছি। করোনা এবং ডেঙ্গুর মহামারীর জন্য অভিভাবকরা যেন এসে গেটে বিল না করে। কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, সবচেয়ে কম পরীক্ষার্থী বরিশাল বোর্ডে। আবারও করোনার চোখ রাঙানিতে দেশ, তাই কেন্দ্রে পরীক্ষার্থীদের 3 ফুট দূরত্বে বসানো, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা সহ 33 দফা নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ডিস্টেন্স মেনটেন করতে বলেছি, মাস্ক ব্যবহার করতে বলেছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বলেছি, পরীক্ষা কেন্দ্রের আশপাশে অহেতুক জটলা না পাকায় যাতে সেজন্য ব্যবস্থা নিতে বলেছি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্নসহ পরীক্ষার বিভিন্ন সামগ্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আর প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলেও দাবি সভাপতির। আমরা এই প্রশ্ন আউটের ঘটনাগুলো বা খবরকে আমরা গুজব মনে করে নিয়ে আগাবো। চলতি বছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রংপুরগামী চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নোয়াখালীর এক কিশোরীকে ঢাকার যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রাজধানী থেকে ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরছিলেন এক নারী। পথে চলন্ত ট্রেনে শিকার হলেন ধর্ষণের। বুধবার সকালে রাজধানীর কমলাপুর থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করে। পথে চলন্ত ট্রেনে কেবিনের টয়লেটে ঢুকে ট্রেনটির পিএ অপারেটর সাইফুল ইসলাম এক নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে যাত্রীরা ওই রেলকর্মীকে আটক করে পুলিশে দেয়। পরে তাকে বগুড়ার সান্তাহার জিআরপি থানায় সোপর্দ করা হয়। ট্রেনের ভিতরে অন্ততপক্ষে যা হচ্ছে বা এই টাইপের ঘটনা যেন সামনে না ঘটে, এজন্য যে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আরো বেশি এই বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত। জনমালের যদি নিরাপত্তাই নাই থাকে ট্রেন ভবনে, তাহলে কিন্তু এটা ড্রাইভার রেলওয়ে অধিদপ্তরকেই নিতে হবে। এদিকে নোয়াখালীর এক কিশোরীকে ঢাকায় যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের কথা বলে গত 7 মে মাদ্রাসা ছাত্রী ওই কিশোরীকে ঢাকায় এনে একটি যৌনপল্লীতে বিক্রি করে অভিজিৎ। পরে সেখান থেকে অন্য এক মেয়ের মাধ্যমে বিষয়টি পরিবারকে জানায় ওই কিশোরী। 15 জুন তাকে ঢাকার জুরাইন থেকে উদ্ধার করা হয়। এদিকে চুয়াডাঙ্গায় আলাদা দুটি ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। রক্ষণাবেক্ষণের অভাবে রাজশাহীতে প্রতি মৌসুমে নষ্ট হয় 200 কোটি টাকার আম। নেই সংরক্ষণাগার। লোকসান কমাতে প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপনের পরামর্শ। ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 326 জন। সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে। শয্যা সংকটে শেরি বাংলা মেডিকেলের মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। দেশের বিভিন্ন জেলায় প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ 5 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে বরিশাল জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শয্যা সংকটে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের রেকর্ড সংখ্যক 157 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 450-র বেশি রোগী। বরিশালের 500 বেডের হাসপাতালে রোগীর চাপে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। ডাক্তার রিপোর্ট করছে, রিপোর্টের মাধ্যমে ডেঙ্গু ধরা গেছে। চিকিৎসা চলে কিন্তু এই মশার জোশে এমনি জায়গায় খুব একটা বিচ্ছিরি। আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজে আসলে আমরা রোগী ফেরত দেই না, যত রোগী আছে তত রোগী চিকিৎসা দিই। তো সেক্ষেত্রে হাসপাতালের বেডে যদি আমাদের জায়গা না হয় সেক্ষেত্রে মেঝেতে থাকে, এবং যারা হাসপাতালের বেড আছে তাদের তো নামাই দেওয়া যায় না।
তো চিকিৎসা এভাবে চলছে, চিকিৎসা চলবে। এ থেকে ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে বরগুনায়। রোগীর চাপে যেন তিল ধারণের ঠাঁই নেই জেনারেল হাসপাতালে। চলতি মৌসুমে এ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ২৫০০ মানুষ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানায় বরিশাল সিটি কর্পোরেশন। আমাদের নগরবাসীর প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আপনারা দয়া করে প্রত্যেকে একটু সতর্ক হন এবং ড্রেনটাকে পরিষ্কার রাখতে দিন। ড্রেনে যদি ময়লাটা আটকে না থাকে, পানিটা আটকে না থাকে, তাহলে ডেঙ্গু উৎপাদন এমনিতেই বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বর্ষা মৌসুমে বরিশাল ও বরগুনায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৪,০০০ মানুষ। কনক আজাদ, সময় সংবাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ২১ জন দালাল ও প্রতারক চক্রের সদস্যদের আটক করেছে র‍্যাব ৭। আটক এ দালালরা হাসপাতালে আসা প্রত্যন্ত অঞ্চলের রোগী ও তাদের স্বজনদেরকে টার্গেট করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ল্যাবে পরীক্ষা ও হাসপাতালে ভর্তি করতে রোগীদের প্রলুব্ধ করে। সেই সঙ্গে শক্তিশালী সিন্ডিকেট করে রাখে হাসপাতালের শয্যা, ওষুধ ও অ্যাম্বুলেন্সে। সপ্তাহখানেক ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা রোগী সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই দালালরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ল্যাবে পরীক্ষা ও হাসপাতালে ভর্তি করতে রোগীদের প্রলুব্ধ করেন। সেই সঙ্গে হাসপাতালের শয্যা, ওষুধ ও অ্যাম্বুলেন্স নিয়ে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলে তারা। অবশেষে বুধবার এই চক্রের ২১ সদস্যকে হাতে নাতে আটক করে র্যাব। এখন পর্যন্ত ২১ জন দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে। রোগী ও স্বজনদের সুনির্দিষ্ট অভিযোগে চালানো এই অভিযানে আটক দালালদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে এই চক্রে হাসপাতালের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক। নামদার অভিযোগ আসতে হবে, লিখিত একটা অভিযোগ আসতে হবে, তখন এটাকে আমরা তদন্তের আওতায় নিয়ে এসে তার বিরুদ্ধে পানিশমেন্টকে আমি বহিষ্কার করে দিয়েছি। ২১ জনকে এখানে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬,০০০ রোগী চিকিৎসা নেন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এক হত্যাকাণ্ডে আতঙ্কের জনপদ হয়ে উঠেছে বগুড়া। পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার, জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সহ তুচ্ছ ঘটনায় হচ্ছে খুন। এর বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত কিশোর ও তরুণরা। সহিংসতার শিকার সাংবাদিক ও পুলিশও। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা জিতুর সঙ্গে মেয়ের বিয়েতে রাজি না হওয়ায় গত ১৪ জন রিকশা চালক শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এই জিতুই অন্য একটি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে জামিন নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় গড়ে তোলেন জিতু বাহিনী। আওয়ামী লীগের সেই নেতারা পালিয়ে গেলেও নতুন রাজনৈতিক দলের আশ্রয়ে করে যাচ্ছে নানা অপকর্ম। শাকিল হত্যায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হলেও এখনো ১৪ জনই ধরাছোঁয়ার বাইরে। নিহতের পরিবারের অভিযোগ, পলাতক আসামিরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা কিন্তু নিরাপত্তায় নাই, কেননা ৪ নম্বর আসামি যে আশিক, সে এখন আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। কারবিটি আলো বেড়াবের তাগরক ধরে নিয়ে আসে দেও টাকা এলো ওই চান্দাবাজি। আমার ছেলেকে মারছে জিতু, তার আমি ফাঁসি চাই। গোয়েন্দা পুলিশ জানায় শুধু জিতু বাহিনী নয়, বগুড়া শহরের চারমাথা, মালগ্রাম, কলোনি, উপশহর, সেউজগাড়ি, চেলকপাড়া ও নামাবালা সহ অন্তত ১৫টি এলাকায় সক্রিয় রয়েছে কিশোর গ্যাং। শুধু এপ্রিলে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়েছেন ২ জন সাংবাদিক ও ২ পুলিশ কর্মকর্তা। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করলে আমার মনে হয় এগুলি কিছুটা কমে আসবে এবং পুলিশকে গ্রেপ্তারটা হতে আরো একটু তাদের কার্যক্রমটা বাড়াতে হবে। পুলিশ বলছে হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এই তদন্তটা যেন সঠিকভাবে হয়, একাধিক অফিসারকে আমরা দায়িত্ব দিই। বগুড়ায় ২০২৪ সাল থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ১.৫ বছরে ১১৬ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে ২০২৩ সালে ৮৭টি আর ২০২২ সালে জেলায় হত্যাকাণ্ড হয় ৮৯টি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। কিশোরগঞ্জে একটি বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে ডাকাতরা। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন বাড়ির মালিক। মঙ্গলবার রাতে পাকুন্দিয়া সদরের শ্রীরামদি এলাকায় ইছাম উদ্দিনের বাড়িতে হানা দেয় ১০ থেকে ১২ জনের ডাকাত দল। প্রথমে বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক তাদের একটি ঘরে বন্দি করে রাখার সময় আহত হন ইসাম উদ্দিন।
পরে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ প্রায় 22 লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। পঞ্চগড়ে 3টি আলাদা সীমান্ত দিয়ে 18 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি জানায় ভোরে তেঁতুলিয়া উপজেলার সুকানি এবং সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধরভাঙা দিয়ে তাদের পুশিন করা হয়। পরে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আগ্রাসী হয়ে উঠেছে মহানন্দা নদী। গত 3 সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 10টি বসতঘর ও 100 বিঘা ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে 3টি গ্রাম। নদী পাড়ের জনপদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। আগ্রাসী হয়ে উঠেছে মহানন্দা নদী। একের পর এক ভাঙছে পাড়, বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা। হারিয়ে যাচ্ছে জনপদের ইতিহাস। মহানন্দা নদীতে পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে দেখা দিয়েছে ভাঙন। গত কয়েক সপ্তাহে হরমাঘাট থেকে তরপাঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এমনকি ভাঙন দেখা দিয়েছে হরমাঘাট এলাকার অস্থায়ী বাঁধেও। আমাদের হচ্ছে যে বাড়ি ঘর জমি যারা যা আছে সব নেমে যাচ্ছে ভাই। আমাদের কোনো থাকার স্থায়ী জায়গা নাই এখন ভাই। ফসলের জমি, বাড়ি ঘর সবই নামতে আছে। এই যে বর্ষাকাল এলো, এই যে ভাঙন ধরেছে, এই এখন যদি বান না হয় এই যাইতে 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 পদ্মা ঠেকে যাবে। মহানন্দার ভাঙন রোধে হরমা থেকে তরপাঘাট পর্যন্ত জরুরি ভিত্তিতে কাজ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমাদের এখানে জরুরি আপৎকালীন যে কাজটা আছে সেটা যাতে আমরা দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মহানন্দার ভাঙনে গত 3 সপ্তাহে 10টি বসতঘর, 100 বিঘা ফসলি জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে 3টি গ্রাম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জনপদের সময়। প্রতি বছর রাজশাহী অঞ্চলে প্রায় 200 কোটি টাকার আম নষ্ট হয়। সংরক্ষণ ও সঠিকভাবে বাজারজাতকরণ না হওয়ায় পচে যায় ফলগুলো। এতে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। তাই এই অঞ্চলে আম সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর বানেশ্বর আড়তে পচে নষ্ট হয়ে যাওয়ায় মনকে মনাম ফেলে দেয়া হচ্ছে পুকুরে। লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। পুরো মাস জুড়ে আড়তগুলোতে হরামেশায় দেখা মেলে এমন চিত্র। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আমের ফলন হয় নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে। জেলাগুলোতে এবছর প্রায় 10,000 কোটি টাকার আমের বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। বাগানগুলোতে এখনো থোকায় থোকায় ঝুলছে নানা জাতের আম। গাছ থেকে আম নামানো ও বাজারজাত করার পর 30 থেকে 40% পচে নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের আম প্রতিদিন ফেলে দেয়, নষ্ট আম 20 থেকে 25 মণ। সংশ্লিষ্টরা বলছেন আম সংরক্ষণের উপর জোর না দিয়ে প্রক্রিয়াজাত প্ল্যান্ট স্থাপন করে পাল্প থেকে আচার, জুস, আমসত্ত্ব ও চকলেট তৈরি করা হলে ব্যবসায়ীরা লাভবান হবেন। আমের আচার, জুস টুস এই ধরনের তাড়াতাড়ি যদি আমরা এই প্রক্রিয়াজাতগুলো করতে পারি তাহলে সেখানে পোস্ট হারভেস্ট লসটা কমে আসবে। শুকানোর একটা পদ্ধতি এবং হট ওয়াটার ট্রিটমেন্টের একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো যদি আমরা আমের আড়তদারদেরকে কিংবা চাষিদেরকে বোঝাইতে পারি তাহলে আমরা দীর্ঘদিন ধরে তারা বাজারজাত করার সময় পাবে। চলতি মৌসুমে নওগাঁয় 4,30,000 মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 মেট্রিক টন এবং রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় বিএনপি। বিপরীত অবস্থানে জামায়াত। মূলনীতি, এনসিসি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলগুলোর ভিন্ন মত। জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় এবার ডিবির জালে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার, কাল তোলা হবে আদালতে। এবং অর্থ উপদেষ্টার বৈঠকে সাড়া না দিয়ে কঠোর কর্মসূচির ডাক এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। দাবি না মানলে 28 জুন শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।